আমাদের গল্পের নায়ক সাতো এক সাধারণ যুবক, বয়স ৩০-এর কোঠায়। তার জীবনটা চলছিল নিজের গতিতে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই, ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনাও নেই। সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরা, এভাবেই কাটছিল তার দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে সব ওলটপালট হয়ে গেল। তীব্র মাথা ব্যথা নিয়ে সাতো জ্ঞান হারালো রাস্তার উপর। ডাক্তার জানালো সাতোর ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে, আর সেটা এমন পর্যায়ে চলে গেছে যে সারানো সম্ভব নয়। এই কথা শুনে সাতোর পৃথিবী যেন থমকে গেল। সে এখনো কত তরুণ, কত স্বপ্ন, কত কাজ বাকি। বিয়ে হয়নি, সন্তান হয়নি, পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটানো হয়নি, ধনসম্পদ বা বিলাসের স্বাদও সেভাবে উপভোগ করা হয়নি। আর এই সব কিছুর আগেই তার জীবনে সে দাঁড়িয়েছে এক অনিশ্চিত শেষ প্রান্তে। যখন সাতো তার অসম্পূর্ণ স্বপ্ন আর কাজগুলো নিয়ে ভাবছিল, সে খেয়ালও করেনি যে তার ঘরে তার মতোই দেখতে একজন বসে আছে। লোকটি নিজেকে মৃত্যুদেব বলে পরিচয় দিল। সে এসছে ইনজিয়ান থেকে, কারণ কালকেই সাতোর মৃত্যুর দিন। তবে মৃত্যুদেব সাতোকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। পৃথিবী থেকে যদি সাতো একটা জিনিস অদৃশ্য করে দেয়, তাহলে তার আয়ু একদিন বাড়বে। সাতো প্রথমে একটু ইতস্তত করছিল, তার মনে হাজারো প্রশ্ন। কিন্তু মৃত্যুদেব খুব গম্ভীরভাবে সাতোকে বোঝাতে শুরু করল। সে বলল, এই পৃথিবীতে যে কোনো জিনিসের অভাব হলে সেটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হয়। তোমার মৃত্যুও তাই। কিন্তু তোমার নিজের বেঁচে থাকাটা এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যুদেবের যুক্তি সাতোর কাছে ঠিক মনে হলো। সে মনে মনে ভাবল, বেঁচে থাকার চেয়ে বড় আর কি হতে পারে। এরপর সে তার সবচেয়ে অপছন্দের সবজিটা বেছে নিল। যখন সাতো আর মৃত্যুদেব দুজনেই চুপচাপ বসেছিল, ঠিক তখনই সাতোর বসের ফোন এলো। বস তাকে এখনই অফিসে গিয়ে বাড়তি কাজ করতে বলল। সাতো বসের কাছে সবিনয়ে তার অসুস্থতার কথা জানিয়ে 1 সপ্তাহের ছুটি চাইল। মৃত্যুদেব সাতোর অবস্থা বুঝতে পারল। সাতো এখনও কাজ ছাড়েনি, সে চুক্তির মাধ্যমে বেঁচে থাকতে চায়। সাতো সবসময় ভাবত, ফোন ছাড়া জীবন অচল, ফোন ছাড়া সে কিভাবে চলবে। কিন্তু নিজের জীবন মৃত্যুর সামনে ফোনের গুরুত্ব যেন ফিকে হয়ে গেল। সে ভাবল, ঠিক আছে, ফোনই না হয় অদৃশ্য হয়ে যাক। চুক্তি হওয়ার পর মৃত্যুদেব সাতোকে বলল ফোনের সাথে তার শেষ মুহূর্তটা ভালোভাবে উপভোগ করতে। সাতো ভয়ে ভয়ে তার ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলল। অনেক নম্বর সেভ করা আছে, কিন্তু কার সাথে কথা বলবে, কাকে ফোন করে তার এই অদ্ভুত অবস্থার কথা জানাবে। অনেক ভেবেচিন্তে সাতো তার প্রাক্তন প্রেমিকাকে ফোন করল। সে তাকে দেখা করতে রাখল, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছিল না। তাই সে একই প্রশ্নটা করল, যদি ফোন অদৃশ্য হয়ে যায়, তাহলে তুমি কাকে সবচেয়ে বেশি ফোন করতে চাও? প্রাক্তন প্রেমিকা সাতোকে এখনও অপরিণত আর অবাস্তব কল্পনা প্রিয় মনে করল। সে বলল, সাতো সব সময় অবাস্তব জিনিস নিয়ে ভাবতে ভালোবাসে, কিন্তু জীবনের বাস্তবতাকে এড়িয়ে চলে। তাদের দুজনের পরিচয় গল্পটাও ছিল বেশ নাটকীয়। একদিন সাতো বাড়িতে টিভি দেখছিল, তখন একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। এক মহিলা ভুল করে সাতোকে ফোন করেছিল, কিন্তু সাতো ফোনটা কাটেনি, বরং টিভি থেকে আসা ছবির শব্দ শুনে মহিলা সিনেমার নাম অনুমান করল। এভাবেই অদ্ভুতভাবে দুজনের কথা বলা শুরু হলো। প্রতিদিন তারা কথা বলতো, মনে হতো যেন তাদের কথা শেষই হয় না। কয়েকদিন কথা বলার পর তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলো এবং খুব দ্রুতই দেখা করল। দুজনে একসাথে সময় কাটানোর সময় বুঝতে পারল তাদের মধ্যে কত মিল। মনে হয়েছিল যেন তারা একে অপরের জন্যই তৈরি হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে তারা ছিল একই আকারের দুটো জিগসো পাজেলের টুকরোর মতো। তারা যখন একে অপরের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করত, তখন দেখত তারা সবসময় বেমানান। তাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি, কোনো বড় বিবাদও ছিল না। তবুও তারা পথ চলতে চলতে বিচ্ছিন্ন হয়ে গেল। আজ পর্যন্ত তারা জানে না কেন তারা আলাদা হয়েছিল। ফেরার পথে প্রাক্তন প্রেমিকা সাতোর দেখা করার সময় করা প্রশ্নের উত্তর দিল। সে বলল, এই ছোট্ট ফোনটা শুধু তাদের পরিচিতির মাধ্যম ছিল না, এটা তাদের অনেক সুন্দর স্মৃতিও ধরে রেখেছে। শেষ বিদায়ের সময় সাতো সাহস করে তার অসুস্থতার কথা জানালো, কিন্তু সে মৃত্যুদেবের সাথে চুক্তির কথা বলল না। প্রাক্তন প্রেমিকাও আর কোনো কথা বলল না, কারণ সাতোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো উপযুক্ত শব্দ সে খুঁজে পাচ্ছিল না। বাড়ি ফেরার পর প্রাক্তন প্রেমিকা কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে রইল। তারপর ড্রয়ার থেকে একটা চিঠি বের করল। এটা সাতোর মায়ের লেখা চিঠি, যেটা তিনি মারা যাওয়ার আগে সাতোকে দিয়েছিলেন। সাতোর মা বলেছিলেন, যখন সাতো বিপদে পড়বে তখন যেন সে এই চিঠিটা পড়ে। মনে হলো সেই সময়টা চলে এসেছে। অন্যদিকে সাতো ট্র্যামে আবার মৃত্যুদেবকে দেখতে পেল। মৃত্যুদেব সাতোকে বলল, তুমি ফোন দিয়ে আজকের আয়ু পেয়েছ,
এখন ফোন অদৃশ্য হওয়ার সময় হয়েছে। আর ঠিক তখনই যা ঘটল তা দেখে সাতর চক্ষু চড়কগাছ হয়ে গেল। শুধু সাতর ফোনই গলে অদৃশ্য হয়নি, ট্র্যামের বাকি পথযাত্রীদের ফোনগুলোও রক্ষা পেল না। রাস্তার পাশে টেলিফোন বুথ, রাস্তার ধারে টেলিফোনের দোকান, ফোন সংক্রান্ত সবকিছুই মুহূর্তে বদলে গেল। অদ্ভুতভাবে ফোন সংক্রান্ত স্মৃতিগুলোও ধীরে ধীরে সাতর মন থেকে অস্পষ্ট হতে শুরু করল। সাতো এবার সমস্যার গভীরতা বুঝতে পারল। সে দ্রুত তার প্রাক্তন প্রেমিকার নাইট শিফটের কর্মস্থলে ছুটে গেল। কিন্তু যা ভাবা হয়েছিল তাই হলো, প্রাক্তন প্রেমিকা তাকে আর চিনতে পারল না। সাতোর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন, এবং সেই সুন্দর স্মৃতিগুলো ফোনের অদৃশ্য হওয়ার সাথে সাথে বিলীন হয়ে গেল। কোনো কিছু পেতে হলে অন্য কিছু হারাতে হয়। মৃত্যুদেবের এই কথাগুলো সাতোর কানে বারবার বাজতে লাগলো। তার বেঁচে থাকার জন্য আর কোনো উপায় ছিল না। এরপর মৃত্যুদেব পরবর্তী যে জিনিসটি অদৃশ্য হতে চলেছে তা ঘোষণা করলো। সেটা হলো সিনেমা। সাতো ভাবল সিনেমার অদৃশ্য হওয়া হয়তো তার জীবনে তেমন প্রভাব ফেলবে না, কিন্তু ফোনের অভিজ্ঞতা থেকে সে শিক্ষা নিয়েছিল। সে দ্রুত তার ঘনিষ্ঠ বন্ধু দায়োর কথা ভাবল। তারা দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। দায়ো ছিল একজন চরম ফিল্মি পোকা, যে অজস্র সিনেমা দেখেছে। সিনেমার সূত্রেই তাদের বন্ধুত্ব হয়েছিল, আর তাদের আড্ডার মূল বিষয় ছিল সিনেমা। এরপর দায়ো সাতোর জন্য একজন চলচ্চিত্র সুপারিশকারী হয়ে উঠল। প্রতিদিন সে সাতোকে একটা ভালো সিনেমা বেছে দিত। দায়ো আর সিনেমার সঙ্গ পাওয়ার পর সাতোর শুষ্ক জীবন যেন নতুন রঙে রঙিন হয়ে উঠেছিল। সাতো কল্পনাও করতে পারেনি যে যদি সিনেমার পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়, তবে সে কেবল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক খাবারই হারাবে না, তার সবচেয়ে ভালো বন্ধু দায়োকেও হারাবে। তাই পরের দিন সে দায়োর সাথে দেখা করতে গেল। দায়ো এখন একটা ভিডিও স্টোর খুলেছে এবং আগের মতোই সাতোর জন্য ভালো সিনেমা বেছে নিচ্ছে। কিন্তু সাতো মনে হয় তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে দায়োকে জিজ্ঞাসা করল, যদি সিনেমা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়, তাহলে তুমি শেষ সিনেমা হিসেবে কোনটি দেখবে? দায়ো প্রথমে হেসে উড়িয়ে দিল সাতোর কথা। সে মনে করল সিনেমা তাদের বন্ধুত্বের মতোই চিরস্থায়ী হবে। কিন্তু যখন সাতো তার অসুস্থতার কথা জানালো, তখন দায়ো হতবাক হয়ে গেল। এই সময় দায়ো সাতোর চেয়েও বেশি হতাশ হলো। এই প্রিয় বন্ধুকে হারানোর বেদনা, বন্ধুত্ব বিক্রি করে বেঁচে থাকা সাতো কিভাবে তা অনুভব করতে পারে? অবশ্যই সাতো তখনও মৃত্যুদেবের সাথে দর কষাকষি করার চেষ্টা করছিল, চুক্তির শর্ত অন্য কিছুতে পরিবর্তন করার চেষ্টা করছিল। কিন্তু সবকিছুই বড্ড দেরি হয়ে গিয়েছিল। পেছনে থাকা সিনেমা হলটা মুহূর্তে ধুলোয় মিশে গেল। সে দ্রুত ভিডিও স্টোরে গিয়ে যা দেখল, তাতে তার চোখ কপালে উঠল। তাকের উপর থেকে সিনেমার ডিস্কগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ফোনের মতো গলে অদৃশ্য হতে শুরু করলো। সেগুলোর জায়গায় আসে সারি সারি বই। ভিডিও স্টোরও চোখের পলকে বইয়ের দোকানে পরিণত হলো। সিনেমা ছিল তাদের পরিচিতির মাধ্যম এবং তাদের বন্ধুত্বের সাক্ষী। ফোন আর সিনেমা হারিয়ে সে ভালোবাসার মানুষ আর বন্ধুকে হারিয়েছে। এখন তো তার সবচেয়ে প্রিয় সঙ্গী পোষা বিড়াল ক্যাবেজও হারিয়ে যাওয়ার মুখে। চলুন দেখি সাতোর এই যাত্রা তাকে কোন দিকে নিয়ে যায়। এই রাতে সাতো তার আদরের বিড়াল ক্যাবেজকে বুকে জড়িয়ে দীর্ঘক্ষণ ঘুমাতে পারল না। তার স্মৃতিগুলো তাকে নিয়ে গেল ছোটবেলায়। মনে পড়ে কিভাবে সে রাস্তার এক ছোট্ট ছানাকে বাড়িতে নিয়ে এসেছিল। আসলে সাতোর মায়ের বিড়াল থেকে অ্যালার্জি ছিল, কিন্তু সাতোর ভালোবাসার টানে তিনি বিড়ালটিকে আশ্রয় দিতে রাজি হলেন, আর তার নাম দিলেন ওয়াকু। সেই থেকে ওয়াকু তাদের পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠল। সে শুধু সাতোকে তার শৈশবের দিনগুলো জুড়ে সঙ্গই দেয়নি, পুরো পরিবারকে অনেক আনন্দ আর উষ্ণতা দিয়েছিল। যখন সাতোর মা অসুস্থ ছিলেন, সাতো পড়াশোনার কারণে খুব কমই বাড়ি যেতে পারত। বাবাও কাজের কারণে সেভাবে সঙ্গ দিতে পারতেন না। তখন এই ওয়াকুই তার মাকে প্রতিটি অসুস্থতার সময়ে সঙ্গ দিত, পাশে থাকত। কিন্তু ওয়াকু এখন বৃদ্ধ বিড়াল। অল্প সময়ের মধ্যেই সে মিউস্টারে ফিরে যাবে, অর্থাৎ মারা যাবে। ওয়াকুকে হারানোর পর সাতোর মা সারাদিন বিষণ্ণ থাকতেন, আর তার অসুস্থতাও যেন আরও গুরুতর হয়ে উঠল। তাই সাতো ওয়াকুর মতোই দেখতে আরেকটি ছোট্ট বিড়াল দত্তক নিল। এই বিড়ালটি এখন তার সঙ্গী, যার নাম ক্যাবেজ। এটা ছিল সাতোর মায়ের মৃত্যুর আগে তার কাছে করা একটি শেষ অনুরোধ, তার মায়ের জন্য সাতোর শেষ স্মৃতিচিহ্ন। ফোন আর সিনেমা হারিয়ে সাতো প্রেম আর বন্ধুত্বের স্মৃতিগুলো হারিয়েছিল, আর এই ক্যাবেজ ছিল তার আর তার মায়ের মধ্যে একটি বিশেষ মানসিক বন্ধন। ক্যাবেজ অদৃশ্য হলে এই স্মৃতিগুলো মুছে যাবে,
যখন সাতই দ্বিধায় ভুগছিল, ক্যাবেজ হঠাৎই অদৃশ্য হয়ে গেল। সাতো পাগলের মতো বাড়ির বাইরে গিয়ে তাকে খুঁজতে লাগলো। বরফ ঠান্ডা বৃষ্টিতে গিজে সাতোর যেন ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো। সে ভাবল, যদি একজন মানুষ প্রেম, বন্ধুত্ব আর আত্মীয়তা হারিয়ে ফেলে, যদি আবেগ আর স্মৃতির কোনো মানে না থাকে, যদি জীবন টিকিয়ে রাখার জন্য সব স্মৃতি মুছে যেতে হয়, তাহলে এই পৃথিবীতে একটা উষ্ণ কিন্তু শূন্য শরীর নিয়ে ঘুরে বেড়ানো আর মারা যাওয়ার মধ্যে পার্থক্য কি? ভাগ্য ভালো যে মৃত্যুদেব এখনো তার কাজ শুরু করেনি। সাতো তার বাড়ির দরজার মেলবক্সে ক্যাবেজকে খুঁজে পেল। সে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার মনে অনুশোচনা আর অপরাধ বোধ এসে ভিড় করল। ঠিক এই সময়ে সে মেলবক্সে তার প্রাক্তন প্রেমিকার ফোন অদৃশ্য হওয়ার আগে পাঠানো সেই চিঠিটা দেখতে পেল। এটা ছিল সাতোর মায়ের হাতে লেখা চিঠি, যা তিনি মারা যাওয়ার আগে লিখে রেখেছিলেন। মা চেয়েছিলেন সাতো যেন নিজেই চিঠিটা পড়ে, কিন্তু সাতো মনে করত এটা কোনো উইল বা শেষ ইচ্ছার চেয়ে কম কিছু নয়। সে যদি এটা গ্রহণ করত, তাহলে তার মা সুস্থ হওয়ার আশা ছেড়ে দিতেন। তাই মা এই চিঠিটা সাতোর প্রাক্তন প্রেমিকাকে দিয়ে গিয়েছিলেন, যাতে সাতো যখন বিপদে পড়বে তখন তাকে এটা পাঠিয়ে দেয়। চিঠিতে মায়ের পরিচিত হাতের লেখা দেখে সাতোর মনে হলো সেই যেন তার মায়ের ভালোবাসা আর উদ্বেগের ফিসফিসানি শুনতে পাচ্ছে। মা চিঠিতে অকপটে স্বীকার করেছিলেন যে মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি অনেক অসম্পূর্ণ কাজের কথা ভাবছিলেন, কিন্তু সবচেয়ে বেশি ভাবছিলেন সাতোর জন্য তিনি কি করতে পারবেন। যদিও তিনি কিছুই করতে পারবেন না এবং তার সাথে থাকতেও পারবেন না, তবুও তিনি তার সমস্ত ভালোবাসা ক্যাবেজের উপর অর্পণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই সুন্দর স্মৃতিগুলো সাতোকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এই সময় সাতোর চোখ জলে ভরে গেল। তার মা তার জন্য এত কিছু করেছেন, তবুও মনে করেছিলেন যে এটা যথেষ্ট নয়। এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সাতোর কথা ভেবেছেন। অবশেষে মা ক্যাবেজকে সাতোর কাছে অর্পণ করে শান্তভাবে মৃত্যুকে বরণ করেছিলেন। মায়ের চিঠি পড়ার পর সাতো যেন এক পরম স্বস্তি পেল। বলা যায় সে যেন মৃত্যুর ভয় থেকে মুক্তি পেল। বাড়ি ফিরে সে তার মায়ের সাথে তোলা শেষ ছবিটা বের করল। ছবিটি অস্পষ্ট হলেও সেই দিনের দৃশ্যগুলো তার মনে স্পষ্ট ভেসে উঠল। বিভ্রমের মধ্যে সে আবার সেখানে নিজেকে দেখতে পেল। বাবাকে কাঁপানো হাতে এই ছবিটা তুলতে দেখতে পেল। ঠিক এই সময় মৃত্যুদেব আবার উপস্থিত হলো, কিন্তু তার কথা বলার আগেই সাতো নিজেই চুক্তি বাতিল করার প্রস্তাব দিল। সে ভেবেছিল তার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে, তাই তার মন ভয় আর অসন্তোষে ভরা ছিল। এখন সে বুঝতে পারল যে তার জীবন ইতিমধ্যেই ফলে পরিপূর্ণ। সে মধুর প্রেম উপভোগ করেছে, গভীর বন্ধুত্ব পেয়েছে, অসীম পারিবারিক ভালোবাসায় সিক্ত হয়েছে। এই সুন্দর স্মৃতিগুলো নিয়ে শান্তভাবে চলে যাওয়াটা কি ভাগ্যের দান নয়? তার অস্তিত্ব ইতিমধ্যেই এই বিশ্বকে ভিন্ন করে তুলেছে। যদিও সেই পরিবর্তনগুলো সামান্য ছিল, তবু সেগুলো তার বেঁচে থাকার প্রমাণ। এরপর সাতো মৃত্যুদেবের পরিচয় ফাঁস করে দিল। সাতোর এই কয়েকটি বাক্য থেকে আমরা একটা স্পষ্ট উত্তর পাই। এই চলচ্চিত্রটি আসলে ভৌতিক নয়, এটি কেবল একটা ভৌতিক পোশাক পরেছে। সবকিছুই সাতোর নিজের কল্পনা। এটি মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় তার স্বাভাবিক সংগ্রাম। একজন মানুষ কিভাবে জীবনকে পূর্ণতা দিতে পারে? মৃত্যুর পর কোথায় যাবে? অন্য কোনো পৃথিবী কি থাকবে? এই প্রশ্নগুলোর কোনো নির্দিষ্ট উত্তর নেই। এর অজানার প্রকৃতি তার ভেতরের উদ্বেগ আর ভয়কে আরও বাড়িয়ে তোলে, যার ফলে মানুষ শান্তভাবে মৃত্যুকে তার চূড়ান্ত গন্তব্য হিসেবে মেনে নিতে পারে না। কিন্তু সাতো নিজের জীবনের প্রতি ভীতু, নিজের সাথে সংঘর্ষের পর সবকিছু ভুলে যায়। সে অবশেষে সাহস করে তার প্রাক্তন প্রেমিকাকে ফোন করে, তাকে ভালোবাসার স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তারপর তার ঘনিষ্ঠ বন্ধু তায়োর সাথে দেখা করতে যায়। গল্পের শেষে সাতো তার দীর্ঘদিন ধরে যোগাযোগহীন বাবাকে দেখতে যায়। বাবা আর ছেলের মধ্যে দূরত্ব অবশেষে রক্তের বাঁধনকে অতিক্রম করতে পারে না। আর সাতো যখন ঘরে প্রবেশ করে, তখন সময় যেন তার জন্মের দিনটিতে ফিরে যায়। প্রতিটি জীবনের জন্ম এই বিশ্বকে ভিন্ন করে তোলে। বন্ধুরা, সাতোর এই গল্পটা শুনে কেমন লাগলো? একটা জীবন, কতগুলো সম্পর্ক, কতগুলো স্মৃতি, আর সে সব কিছুর বিনিময়ে বেঁচে থাকার এক অদ্ভুত লড়াই। এই গল্প আমাদের শেখায় যে জীবনের মানে শুধু দীর্ঘদিন বেঁচে থাকা নয়, বরং সেই দিনগুলোতে আমরা কতটা ভালোবাসা দিতে পারলাম, কতটা স্মৃতি তৈরি করতে পারলাম, কতটা বন্ধুত্ব আর আত্মীয়তা অনুভব করতে পারলাম। সাতোর জীবন থেকে আমরা শিখি যে জীবনে অনেক কষ্ট, অনেক হারানো থাকতে পারে, কিন্তু সেই সব কিছুর মধ্যেও কিছু জিনিস থাকে যা আমাদের বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। আমরা হয়তো ফোন হারাতে পারি, সিনেমা হারাতে পারি, এমনকি কাছের মানুষকেও হারাতে পারি, কিন্তু সেই হারানো জিনিসগুলোর স্মৃতিগুলোই আমাদের শক্তি যোগায়। আমাদের প্রতিটি সম্পর্ক, প্রতিটি স্মৃতি, প্রতিটি ছোট ছোট মুহূর্তই আমাদের জীবনকে বিশেষ করে তোলে। সাতোর মতো আমরাও যেন বুঝতে পারি যে আমাদের অস্তিত্বই এই বিশ্বকে ভিন্ন করে তুলেছে।
আর সেই পরিবর্তনগুলোই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমাণ। আশা করি সাতর এই গল্পটা আপনাদের মনে দাগ কাটতে পেরেছে আর নতুন করে জীবনের মূল্য বোঝাতে পেরেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর জীবনকে উপভোগ করুন।